হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। আমি আপনাদেরকে একটা রেকমেন্ড করতে চাই একটা ওয়ার ফিল্ম, যেটা দেখে আপনাদের বেশ একটা স্যাটিসফ্যাক্টরি ওয়াচ হতে চলেছে, যেটার নাম হচ্ছে দ্য সেজ অফ জ্যাডট ভাইল বলে। এটা 2016 সালের একটা ছবি, বাট নেটফ্লিক্সে আছে এবং ইংলিশেই আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। তো আপনারা অবশ্যই গিয়ে ছবিটা দেখতে পারেন, খুবই ভালো একটা সিনেমা হয়েছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি 1960s এর সময়, এবং সেই সময় কোল্ড ওয়ার চলছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে, এবং সেই সময় বিভিন্ন দেশকে নয় রাশিয়া নয় আমেরিকা ক্যাপচার করবার চেষ্টা করছে, নিজেদের দিকে আনবার চেষ্টা করছে। সেরকমই আফ্রিকাতে, যেখানে প্রচুর একটা রিজন আছে কাটাঙ্গা রিজন, যেখানে প্রচুর ন্যাচারাল রিসোর্সেস পাওয়া যায়, তো সেটাকে এই সুপার পাওয়ার্সরা অ্যাকোয়ার করবার চেষ্টা করছে। এবং সেই সময় ওখানকার যে লোকাল যারা মাফিয়া আছে, যারা এই ল্যান্ড মাইন মানে মাইন্স গুলোকে কন্ট্রোল ইত্যাদি করে, তো তাদের নিজস্ব কিছু আর্মি ইত্যাদিও রয়েছে। এবার তারা আর কি ওখানকার যে গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট, সেটাকে পুরোপুরি টপেল করে দিয়ে ওটাকে আর কি একটা ইন্ডিপেন্ডেন্ট মানে বানাতে চাইছে, আর কি একটা কান্ট্রি বানাতে চাইছে। এবং সেই সময় ইউএন থেকে একটা পিস কিপিং ফোর্সেসকে পাঠানো হয়েছে, যেখানে মোস্টলি আইরিশ সোলজার্সরা রয়েছে। এবার তারা ওখানে পৌঁছাচ্ছে কাটাঙ্গা রিজিয়নে, এবং এই জ্যাডট ভাইলে তারা ওয়েট করছে। এবার তাদের উপর একটা বিশাল বড় অ্যাটাক হচ্ছে। এবার কয়েকজন সোলজার মিলে এই বিশাল বড় একটা যে সামনে মার্সেনারিজদের সোলজারদের একটা গ্রুপ রয়েছে, যেটা প্রায় 3000 মতো আর কি, তো তাদেরকে কি ওরা আটকাতে পারবে নাকি কি হবে, নাকি এরা পুরোপুরি হেরে যাবে, সেটা নিয়ে পুরো ছবিটা। গল্পটা শুনে বুঝতে পেরে গেছেন এই যে ফিউ নাম্বারস ভার্সেস হিউজ একটা আর্মি, এই কনসেপ্টটা আমরা বহু ছবিতে দেখতে পেয়েছি। 300 জ্যাক স্নাইডারের 300, যেটা ফ্র্যাঙ্ক মিলারের একটা নভেলের উপর ছিল, সেখানেও 300 সোলজার, ওইদিকে 10,000 আর কি পার্সিয়ানসরা ছিল। আপনারা যদি কেসারি দেখে থাকেন, কেসারি যে ফার্স্ট পার্টটা, যে অক্ষয় কুমারের ছবি ছিল, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 21 জন শিখ আর অন্যদিকে 10,000 আফগান ফৌজ। তো এই ফরম্যাটটা আমরা বহুবারই দেখতে পেয়েছি। ইভেন বর্ডার ছবিতেও আপনারা দেখবেন যে খুব কম ইন্ডিয়ান সোলজার, আর ওইদিকে পাকিস্তানি ট্যাঙ্কস ইত্যাদি বিশাল বড় একটা রেজিমেন্ট আর কি ওখানে মার্চ করছে। তো সেইখানে এইরকম টাইপের ট্রোপ আমরা ওয়ার ফিল্মের মধ্যে ইত্যাদির মধ্যে দেখতে পাই, সেটাই এখানেও ফলো করা হয়েছে। এবার এখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা সব থেকে ভালো আপনাদের লাগতে চলেছে, যেখানে যে অ্যাকশন পোর্শনটা আছে সেটা মেজর একটা চাঙ্ক, এবং অ্যাকশনে এখানে যেহেতু এরা কম নম্বর অফ লোকস রয়েছে, আর উল্টো দিকে বিশাল বড় একটা আর্মি ওদের দিকে এগোচ্ছে। এবার ওরা কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, কিভাবে ওদেরকে আটকাচ্ছে এতক্ষণ ধরে যুদ্ধটা, ওরা প্লেন দিয়ে বোমবার্ডিং করছে, তো সেগুলোকে কিভাবে আটকাচ্ছে, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে ডিজাইন করেছে। মানে পুরো ভিডিও গেমের মতো একটা লেভেল, মানে যুদ্ধটা কিছুক্ষণ হচ্ছে, আবার থামছে, এরা প্ল্যানিং করছে, ওরা উল্টো দিক থেকে প্ল্যানিং করছে, রাত্রির বেলা অ্যাটাক করছে। অ্যাকচুয়ালিতে 5 দিন এই যুদ্ধটা চলেছিল, এটা তো রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে করা। তো 5 দিন যুদ্ধটা, এবার এই 5 দিন ওরা কিভাবে ওই জায়গাটাকে ঠেকিয়ে রাখছে, সেটা খুব ইন্টারেস্টিংলি দেখিয়েছে। সেটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এবং তার সাথে সাথে এটা তো দেখাচ্ছি ওয়ার সিচুয়েশনটা, যেটা খুব ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে, মানে ভেরি ওয়েল ডিজাইন আর কি ওয়ার সিকোয়েন্সেস গুলো। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে পলিটিক্সটা, ঠিক আছে, এই যে পিছনে কি পলিটিক্স হচ্ছে, কেন এই সোলজার গুলো এখানে ফেসে গেছে, এই সোলজার গুলোকে অ্যাকচুয়ালি অ্যাবন্ডন করে দেওয়া হয়েছে। সিনেমাটা যেখানে শেষ হয়, আপনার আর কি দুঃখ হবে আর কি সোলজার গুলোর জন্য। এবং তারা অনেক অনেক পরে গিয়ে স্বীকৃতি পেয়েছে, নিজের তারা যে ব্রেভারিটা দেখিয়েছে তার জন্য স্বীকৃতি পেয়েছে তারা 2005-এ গিয়ে। তার আগে অবধি কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তারা স্যারেন্ডার করে দিয়েছিল, এই করে দিয়েছিল, অ্যাকচুয়ালি হিস্ট্রিটা না জেনে আর কি। তো এবার সেই যে পলিটিক্সটা কেন এটা হয়েছিল, কি ব্যাপার, মানে বিভিন্ন দেশের সরকার, ইউএন কিভাবে কি করছে, সেগুলো কিন্তু ব্যাকড্রপে দেখানো হয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। এখানে যে জিনিসটা একমাত্র নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এখানে তো একটা টিম লড়াই করছে। এবার দেখবেন এই টিমের মধ্যে যে কেমিস্ট্রিটা, তাদের মধ্যে যে বন্ডিংটা, সেটা কতটা ভালোভাবে দেখাচ্ছে, সেখান থেকে আর কি ইমোশনটা ফুটে আসে। এবার ওইখানে আর কি আয়ারল্যান্ডের বলা হচ্ছে যে কোনো সোলজারই মারা যায়নি আর কি, এরকমই আর কি একটা দেখিয়েছে ছবিটার মধ্যে। বাট স্টিল যে ওরা যে লড়ছে কন্টিনিউয়াসলি, কয়েকটা সোলজারকে হাইলাইট করা হয়েছে, তাদেরকে খুব অল্প বিস্তর টাইম দেওয়া হয়েছে। প্রথম দিকে দেখবেন এই ধরনের ওয়ার ফিল্মের ক্ষেত্রে, প্রথম দিকে আপনারা বর্ডার দেখেছেন তো, বর্ডারে দেখবেন প্রথম দিকটা জেপি দত্তা পুরো টাইম দিয়েছিল এই সানি দেওল, তার সাথে অক্ষয় খান্না, সুনীল শেট্টি, এদের ব্যাক স্টোরি, এই ক্যারেক্টার্স গুলোকে ভালো করে ওয়েল প্রমিনেন্ট মানে এচ আউট করেছিল, যাতে যখন এদের সাথে পরবর্তীকালে কিছু খারাপ হচ্ছে, উই আর ফিলিং ফর দেম। এবং এই টেমপ্লেটটা আপনি অন্য ছবিতেও দেখতে পাবেন। এবার বলিউড ছবির মতো একটা মানে বাইরের দেশের ছবি, সে তো অতটা টাইম দেবে না, ওদের রান টাইম অত বড় হয় না ছবির ক্ষেত্রে, বাট স্টিল কিছু মোমেন্টস দরকার ছিল এই টিমের মধ্যে কেমিস্ট্রিটা বিল্ড করার জন্য, যেটা আমরা ঋত্বিক রোশনের লাক্স ছবিতেও দেখতে পাই। তো সেইটা কিন্তু বিল্ড করা হয়নি। তো তাই জন্য যখন ওরা চাপে পড়ে গেছে, উই আর নট ফিলিং ফর দোজ ক্যারেক্টার, সেই সময়টা একটু মানে একটু দেওয়া উচিত ছিল আর কি, যে এই যে মেন যে কমান্ডার এবং তার যে টিম, তাদের মধ্যে যে কেমিস্ট্রি ইত্যাদি, সেগুলোকে একটু সময় দিলে আমার মনে হয় অনেক অনেক বেটার হতো। তাহলে হিউম্যান ড্রামা যে পোর্শনটা আছে, সেটা আরেকটু বেশি হাইলাইট হয়ে আসতো। সেইটা একমাত্র আসছে না বলবো না, বিকজ পারফরমেন্সেস খুবই ভালো ছিল, বাট সেটা আরেকটু বেক হলে বেটার হতো। বাট ওয়ার সিকোয়েন্সেস এবং তার পিছনে যে পলিটিক্সটা চলছে, এই দুটোর জন্য আপনারা অবশ্যই ছবিটা দেখতে পারেন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, এবং খুব বড় একটা রান টাইমও নয়। তো অবশ্যই গিয়ে চেক আউট করুন। আর যারা অলরেডি দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।